2025 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য তোমরা এবিটি এর টেস্ট পেপার ধরে প্র্যাকটিস করছো। এই 2024-25 সেশনের জন্য যে এবিটি এ টেস্ট পেপারটা বার করেছে, এখান থেকে আমরা ইংরেজির পেজগুলো আলোচনা করব। আগে দেখে নেব ইংরেজি কোথায় কোথায় আছে, পেজ নাম্বারগুলো কত কত। ইংরেজির পেজ নাম্বারগুলো এখানে দেওয়া আছে। আমরা আজকে আলোচনা করব পেজ নাম্বার 307, 307 পৃষ্ঠা। এর আগে যতগুলো পেজ আছে প্রত্যেকটা পেজের পুরো আলোচনা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 10 এর ভিডিও বার করো, সেগুলো পাবে। আজকে আমরা আলোচনা যাব পেজ নাম্বার 307, 307। পূর্ণাঙ্গ আলোচনা হবে সিন, আনসিন, গ্রামার, ভোকাবুলারি এবং রাইটিং স্কিল। খুব গুরুত্বপূর্ণ ভিডিও হবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে। আমরা 307 পেজে এসে গেছি। একের জায়গাটা সিন প্যাসেজ দেওয়া আছে। ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। গরমকালে বিগ হাফ মুন দ্বীপে আবহাওয়া সবসময় ভালো থাকে। এটা আমাদের নেওয়া হয়েছে লেসন নাম্বার 5, আওয়ার রানওয়ে কাইট। ওখান থেকে লাইনগুলো পড়ে মানে বলছি না, সরাসরি প্রশ্ন উত্তর আলোচনা করে দিচ্ছি। প্রথমে এমসিকিউ দেওয়া আছে এ দাগে, এভরি সামার দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার হ্যাড সাম হবি। প্রত্যেক গরমকালে বক্তা মানে ফিলিপ্পা এবং তার দাদা, তাদের কিছু হবি থাকতো, কিছু শখ থাকতো। বি দাগে, দ্য সোর্স অফ দ্য অ্যাবাভ টেক্সট ইজ, মানে এই টেক্সটটা কোন গদ্য থেকে নেওয়া হয়েছে, গদ্যের নামটা লিখতে হবে। উত্তর হচ্ছে আওয়ার রানওয়ে কাইট, অপশন নম্বর 2। আর সি দাগে, হিয়ার দ্য স্টোরি টেলার ইজ, এখানে গল্পের বক্তাটা কে, মানে গল্প শোনাচ্ছে কে, উত্তর হচ্ছে ফিলিপ্পা। আর ডি দাগে, দ্য বিগ হাফ মুন লুকড লাভলি ডিউরিং, আর এই বিগ হাফ মুন আইল্যান্ড মানে দ্বীপটা এটা সুন্দর দেখায় কোন সময়, উত্তর হচ্ছে সামার। 2 দাগে সামার, গরমকালে। আর ই দাগে, ক্লড ওয়াজ টট হাউ টু মেক ই কাইট বাই, ক্লডকে ঘুড়ি কিভাবে বানাতে হয় শিখিয়েছিল। কে শিখিয়েছিল? এ বয় হু লিভড অন দ্য মেনল্যান্ড, একটা ছেলে শিখিয়েছিল যে মেনল্যান্ডে বাস করত। এবার বি দাগে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস। এ দাগেছে দে পেস্টেড ড্যাশ অল ওভার দ্য বিগ কাইট, উত্তর হবে গোল্ড টিনসেল স্টার্স। তাহলে দে পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার দ্য বিগ রেড কাইট, গোল্ড টিনসেল স্টার্স। বি দাগে, বিফোর ডিক অ্যান্ড মিমি কেম দে ওয়ার, ডিক আর মিমি আসার আগে তারা ড্যাশ হয়ে উঠেছিল, তারা ঘুড়ি নিয়ে উন্মাদ হয়ে উঠেছিল। শূন্যস্থানে বসবে ক্রেজি অ্যাবাউট কাইটস। সি দাগে, দে উড প্লে ড্যাশ উইথ কাইটস, তারা ঘুড়িকে নিয়ে কি খেলা খেলতো, না এই ভাঙা জাহাজে নাবিকেরা একে অপরকে সিগন্যাল দিচ্ছে, এই খেলাটা খেলতো। তাই শূন্যস্থানে লিখবে শিপ রেকেড মেরিনার্স সিগন্যালিং টু ইচ আদার, শিপ রেকেড থেকে আদার অব্দি। ট্রু ফলস আছে, সঙ্গে সাপোর্টিং দিতে হবে। দ্য বিগ লাভলি কাইট ওয়াজ কভার্ড উইথ টার্কুইজ পেপার, ওই বড় সুন্দর ঘুড়িটা তাতে ঢাকা দেওয়া ছিল, কভার করা ছিল টার্কুইজ কাগজ দিয়ে, মানে আকাশি রঙের কাগজ দিয়ে। কথাটা ভুল, লাল রঙের কাগজে কভার করা ছিল, তাই ফলস এফ লিখলাম। সাপোর্টিং এ লিখবে কভার্ড উইথ লাভলি রেড পেপার। আর 2 দাগে, দ্য কাইট ওয়াজ টর্ন বিকজ ফিলিপাজ এলবো ওয়েন্ড থ্রু ইট, ঘুড়িটা ছিঁড়ে গেছিল কারণ ফিলিপ্পার কনুই ওই ঘুড়ির মধ্যে ঢুকে গেছিল। কথা ঠিক, ট্রু, টি লিখলাম। সাপোর্টিং এ লিখবে মাই এলবো ওয়েন্ড ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং এ বিগ হোল, তাহলে মাই এলবো থেকে হোল অব্দি, এটা সাপোর্টিং স্টেটমেন্টে লিখবে। 2 এর একটা পোয়েম দিয়েছে, রিড দ্য পোয়েম এন্ড আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলো। টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল, ঘাসের সঙ্গে, পাতার সঙ্গে, ফলের সঙ্গে এবং দেওয়ালের সঙ্গে। এটা আমাদের নেওয়া হয়েছে লেসন নাম্বার 8 দ্য স্নেল থেকে। লাইনগুলোর মানে আর বলছি না, সরাসরি প্রশ্ন উত্তর বলে দিচ্ছি। প্রথমে এমসিকিউ দেওয়া আছে, দ্য স্নেল হ্যাজ নো ফিয়ার অফ ফলিং, মানে শামুকের পড়ে যাওয়ার কোনো ভয় নেই। আর বি দাগে, হোয়েন টাচড দ্য স্নেল শ্রিঙ্কস ইনটু ইটস সেল, যখন স্পর্শ করা হয় শামুক নিজেকে গুটিয়ে নেয় তার সে খোলসের মধ্যে বা ঘরের মধ্যে। সি দাগে, দ্য স্নেল কনসিডার্স ড্যাশ অ্যাজ ইটস ট্রেজার, শামুক নিজের সম্পদ হিসেবে কাকে মনে করে, না নিজেকে মনে করে, সে মনে করে যে সে নিজেই নিজের সম্পদ, তাই উত্তর হবে ইটসেলফ, অপশন নাম্বার 4। ডি দাগে, হোয়েন দ্য স্নেল ফিলস ডিসপ্লেজার ইট রিট্রিটস ইনটু ইটস হাউস, যখন শামুক নিজে খুব অসন্তোষ বোধ করে তখন সে নিজেকে ঘরের মধ্যে গুটিয়ে নেয়। বি দাগে দুখানা কোশ্চেন আছে, হোয়াট ডাজ দ্য স্নেল স্টিক টু, শামুক কার কার সঙ্গে লেগে থাকে, মানে প্রথম 2 লাইন লিখলেই উত্তর হবে। যারা একটু দুর্বল আছে ইংরেজিতে, তোমরা এই প্রথম 2 লাইন তুলে দেবে। টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল, দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফিয়ার্স টু ফল, এটা লিখে দেবে। 2 এ 2 পাবে না, 2 এর মধ্যে 1 নাম্বার পাবে। আর যারা 2 এ 2 পেতে চাইছো, এই দুটো কথাই লিখবে, কিন্তু একটু সাজিয়ে গদ্যের আকারে লিখবে। তোমরা খালি কি করবে, এই সেকেন্ড বাক্যটা আগে শুরু করবে। তোমরা লিখবে দ্য স্নেল স্টিক্স ক্লোজ টু গ্রাস অর লিভ অর ফ্রুট অর ওয়াল, এখানে ফুল স্টপ করে দেবে। তারপরে বাকি লিখবে হি ডাজ নট ফিয়ার টু ফল, এটুকু লিখে দিলে 2 এর মধ্যে 2 পেয়ে যাবে। তারপর হচ্ছে হোয়াট মেক্স দ্য স্নেল ডিসপ্লিজড,
কোন জিনিসটা শামুককে অসন্তুষ্ট বানায়? এখানে সে একই কথা বলবো, যারা ইংরেজিতে একটু দুর্বল আছে তোমরা এই 3 লাইন তুলে দেবে। গিভ বাট হিজ অর্ন দ্য স্লাইটেস্ট টাচ, হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। এটা লিখে দেবে, 2 এর মধ্যে 1 পেয়ে যাবে। আর যারা 2 পেতে চাইছো, দ্য স্লাইটেস্ট টাচ অন হিজ হর্ন, এটুকু কথা লাইন থেকে নেবে। লিখবে দ্য স্লাইটেস্ট টাচ অন হিজ হর্ন, তারপরে লিখবে মেক্স দ্য স্নেল ডিসপ্লিজড। এভাবে লিখলে কিন্তু 2 এর মধ্যে 2 পাবে। এবার আমরা আনসিন দিয়েছে, আনসিনটা পড়বো। দ্য বন্ড বিটুইন বেঙ্গলিজ অ্যান্ড সুইডস সিম অলমোস্ট ইটার্নাল। বাঙালি এবং মিষ্টি এই দুটোর যে বন্ধন সেটা হচ্ছে চিরন্তন। বাঙালি ঘরে মিষ্টি আসবে না, এটা কি করে হয়? ইন বেঙ্গলি হাউস হোল্ড মিষ্টি অফেন মার্কস বোথ বিগিনিং অ্যান্ড কালমিনেশন। বাঙালি ঘরগুলোতে দেখা যায় যে কোনো কাজের শুরু এবং যে কোনো কাজের শেষ, এই দুটো ক্ষেত্রে মিষ্টির প্রয়োজন হয়। দ্য ওয়ার্ল্ড রিভলভস অ্যারাউন্ড দেম, গোটা দুনিয়াটা আবর্তিত হয় মিষ্টিকে কেন্দ্র করে। সুইটস আর অলসো কুইন্টেসেন্সিয়াল পার্ট অফ কলকাতা's কালচার। কলকাতার সংস্কৃতির একটা সর্বোৎকৃষ্ট অংশ হচ্ছে মিষ্টি। সো ইনগ্রেন্ড ইজ সুইট ইন দ্য সিটিজ ইথস। এই কলকাতা মহানগরের সংস্কৃতির সঙ্গে এতটাই অন্তর্নিহিত মিষ্টি যে সাম সুইট শপ নাও অলসো সেল ডায়াবেটিস ফ্রেন্ডলি ভ্যারিয়েন্ট অফ দেয়ার ক্লাসিক অফারিংস। এখন শহরে বেশ কিছু মিষ্টির দোকান আছে যারা ওই ডায়াবেটিস ফ্রি মানে সুগার ফ্রি মিষ্টি তারা তাদের ক্লাসিক্যাল অফারিং হিসেবে বিক্রি করে। দেয়ার ইজ মোর টু দ্য মিষ্টি দেন মিটস দ্য আই। চোখে চোখে সাক্ষাতের থেকেও এখানে মিষ্টি খুব গুরুত্বপূর্ণ। অর ফর দ্যাট ম্যাটার, অথবা সেই কারণে ওয়ান্স টেস্ট বাড মানে অনেকের মানুষের রুচিরও পরিবর্তন হয়। ইট অলসো রিফ্লেক্টস দ্য সোশিও ইকোনমিক স্ট্রাকচার অফ ওয়েস্ট বেঙ্গল। এটা অবশ্য পশ্চিমবঙ্গের আর্থ সামাজিক যে পরিকাঠামো সেটাকেও প্রতিফলিত করে। অ্যান্ড স্টেটস জিওগ্রাফিক্যাল পিকুলিয়ারিটিজ, এবং এই রাজ্যের যে সমস্ত ভৌগোলিক অস্বাভাবিকতা রয়েছে সেটাকেও তুলে ধরে। দ্য হিস্ট্রি অফ সুইট ইজ ইভেন রুটেড ইন সায়েন্স। আর মিষ্টির যে ইতিহাস তার মূলটা কিন্তু নিহিত রয়েছে বিজ্ঞানের মধ্যে। এভরি ইন্ডিভিজুয়াল সুইট অফন হ্যাজ ইটস ওন স্টোরি অফ অ্যাডভেন্ট। প্রত্যেকটা মিষ্টি, সে ল্যাংচা বলো, রসগোল্লা বলো, কালো জাম বলো, গোলাপ জামুন বলো, প্রতিটা আলাদা আলাদা মিষ্টির কিন্তু একটা আগমনের ইতিহাস রয়েছে, অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েশন এবং তার যথার্থতা রয়েছে। টেক দ্য রসগোল্লা ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ আপনারা রসগোল্লার কথা ধরুন। ইভেন দো বেঙ্গল হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড এ GI ট্যাগ ফর দিস জুসি ডিলাইট। এই যে রসময় ফল রসগোল্লা, এর জন্য পশ্চিমবঙ্গকে অলরেডি একটা GI ট্যাগ মানে কি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন মানে ভৌগোলিক নির্দেশক একটা সূচক দেওয়া হয়েছে। রসগোল্লা মানেই কলকাতা, এরকম ব্যাপারটা। দ্য রসগোল্লা ইজ স্পঞ্জিয়ার ইন কলকাতা দেন ইন আদার পার্টস অফ দ্য স্টেট। রাজ্যের অন্যান্য প্রান্তে যে রসগোল্লা পাওয়া যায় সেখান থেকে কলকাতার রসগোল্লা বেশি স্পঞ্জের মতন। দ্য ল্যাংচা ওয়ান বাইজ ইন কলকাতা রিজেম্বলস এ বল স্টার অ্যান্ড ইজ ইউজুয়ালি ব্রাউন ইন কালার। কোনো একজন কলকাতায় যদি ল্যাংচা কেনে তাহলে সেই ল্যাংচাকে দেখতে একটা কোল বালিশ বা পাঁচ বালিশের মতো লাগে এবং সেটা ব্রাউন কালারের হয়। বাট ইন শক্তিগড় দিস সুইট রিজেম্বলস দ্য খোল আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। কিন্তু সেই ল্যাংচা যদি তুমি শক্তিগড়ে কেনো মানে তারকেশ্বর, বক্রেশ্বর, তারাপীঠ, শক্তিগড়, এই শক্তিগড়ে যদি ল্যাংচা কেনো তাহলে সেটা দেখতে একটা খোলের মতো লাগে। খোল মানে কি তবলার মতো একটা বাদ্যযন্ত্র, সে খোলের মতো লাগে। এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সেটা একটা সঙ্গীত বাদ্যযন্ত্র। অ্যান্ড লুকস ব্ল্যাকার, এবং সেটা কলকাতার মতো কিন্তু ব্রাউন কালারের দেখায় না, সেটা অনেকটা কালো রঙের দেখায়। অ্যাডেড টু দিস পেডাস ইন অল বেঙ্গলি টেম্পল টেস্ট ডিফারেন্ট। এছাড়া পেডাস মানে প্রসাদ টাইপের খাবার, সন্দেশ জাতীয় খাবার, সন্দেশ জাতীয় মিষ্টি যেটা প্রসাদ হিসেবে মন্দিরে কাজে লাগানো হয়। বাঙালি মন্দিরে যে ব্যবহৃত হয় পেডাসগুলো সেগুলো কিন্তু আলাদা আলাদা স্বাদের হয়। ইন হার বুক রাঢ়বঙ্গ রিমি দত্ত বণিক এক্সপ্লোরস ডিফারেন্ট ফ্যাক্টস অফ বেঙ্গল সুইট, দ্য সোশিও ইকোনমিক and political conditions in which they were made. রিমি দত্ত বণিক একজন বিখ্যাত লেখিকা, তিনি তার বইয়ের নাম হচ্ছে রাঢ়বঙ্গ। সেই বইতে তিনি উল্লেখ করেছেন বিভিন্ন ধরনের বাঙালি মিষ্টির কথা উল্লেখ করেছেন এবং আর্থ সামাজিক পরিস্থিতি এবং তার সঙ্গে রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করেছেন যে পরিস্থিতিতে এই মিষ্টিগুলো বানানো হয়েছে। অ্যাজ অলসো জিওগ্রাফিক্যাল ডিফারেন্সেস, এবং তার সঙ্গে ভৌগোলিক যে বৈচিত্র্য সেটা উল্লেখ করেছেন। দ্যাট হ্যাভ ক্রিয়েটেড ভেরিয়েশন ইন টেস্ট অ্যান্ড অ্যাপিয়ারেন্স, এবং যার কারণে টেস্ট, স্বাদ এবং দেখতে কিরকম এগুলো আলাদা আলাদা হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। আমরা এমসিকিউতে যাব। প্রথম প্রশ্ন, দ্য খোল ইজ এ টাইপ অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। খোল বলতে একটা সঙ্গীত বাদ্যযন্ত্রকে বোঝানো হয়েছে। 2 দাগে দ্য টার্ম মিষ্টি মিনস, মিষ্টি কথা অর্থ হচ্ছে সুইট ডেলিকেসিজ, মিষ্টি খাবারকে বোঝানো হয়েছে। 3 দাগে রসগোল্লা ইজ স্পঞ্জিয়ার ইন কলকাতা দেন আদার পার্টস অফ বেঙ্গল। কলকাতা রসগোল্লা বেঙ্গলের অন্যান্য প্রান্তের রসগোল্লা থেকে বেশি স্পঞ্জের মতন। নেম অফ রিমি দত্ত বণিকস বুক মেনশনড হিয়ার ইজ,
রিমি দত্ত বণিকের যে বইটা এখানে উল্লেখ করা আছে সে বইয়ের নাম হচ্ছে রাঢ়বঙ্গ হবে, এখানে রসবঙ্গ হয়ে গেছে, উত্তর হবে রাঢ়বঙ্গ, অপশন নম্বর সি। আর 5 দাগে রিমি দত্ত বণিক বুক ডাজ নট ফোকাস অন, রিমি দত্ত বণিকের যে বইটা বা বইগুলো সেগুলো কার উপরে আলোকপাত করে না, উত্তর হচ্ছে রিলিজিয়াস ভেরিয়েশন, ধার্মিক বিভিন্নতা, ধর্মীয় বিভিন্নতা, তার উপর কিন্তু আলোকপাত করছে না। 6 দাগে দ্য কালার অফ ল্যাংচা ইন শক্তিগড় ইজ ব্ল্যাক, শক্তিগড়ের যে ল্যাংচা তার রংটা কি রকম হয়, ব্রাউন হয় না কিন্তু ব্ল্যাক হয়, কালো হয়। ট্রু ফলস আছে, আমরা টিএফ লিখবো, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিব। 1 দাগে সাম সুইট শপ সেল সুগার ফ্রি ভ্যারিয়েন্টস ফর দেয়ার ক্লাসিক সুইটস নাও, এখন কলকাতায় বেশ কিছু মিষ্টির দোকানি আছে, তারা ক্লাসিক্যাল অফারিং হিসেবে ওই সুগার ফ্রি বা ডায়াবেটিস ফ্রি ধরনের মিষ্টি কিন্তু তারা বিক্রি করছে, কথা ঠিক, ট্রু। আর সাপোর্টিং স্টেটমেন্ট দেব, সাম সুইট শপ নাও অলসো সেল ডায়াবেটিস ফ্রেন্ডলি ভ্যারিয়েন্ট অফ দেয়ার ক্লাসিক অফারিংস, সাম সুইট থেকে অফারিংস পর্যন্ত। 2 দাগে পেডাজ টেস্ট দ্য সেম ইন অল টেম্পলস অফ বেঙ্গল, বাংলার সমস্ত মন্দিরে পেডাজ মানে প্রসাদের স্বাদ কিন্তু একই রকম হয়, কথাটা ভুল, ফলস, এফ লিখলাম। এবং সাপোর্টিং এ লিখবে পেডাজ ইন অল বেঙ্গলি টেম্পল টেস্ট ডিফারেন্ট। আর 3 দাগে বেঙ্গল হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড এ জিআই ট্যাগ ফর রসগোল্লা, বেঙ্গল কিন্তু এই রসগোল্লার কারণে একটা জিআই ট্যাগ পেয়ে গেছে, মানে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন একটা ট্যাগ পেয়েছে, কথা ঠিক, আমরা ট্রু লিখলাম। এবং তার জন্য সাপোর্টিং দেব, বেঙ্গল হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড এ জিআই ট্যাগ ফর দিস জুসি ডিলাইট, বেঙ্গল থেকে ডিলাইট অব। সি দাগে 4খানা কোশ্চেন আছে। 1 দাগে হোয়াট রোল ডু সুইটস প্লে ইন বেঙ্গলি হাউস হোল্ড, বাংলার যে ঘরগুলো সেখানে মিষ্টি কি ভূমিকা পালন করে, উত্তরে এই বাক্যটা তুলে দেবে, ইন বেঙ্গলি হাউস হোল্ড মিষ্টি অফেন মার্কস বোথ বিগিনিংস অ্যান্ড কালমিনেশনস। 2 দাগে হুইচ সুইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ বেঙ্গল টেম্পলস, কোন মিষ্টি বাংলার মন্দিরগুলোর সঙ্গে সম্পর্কযুক্ত, উত্তর হচ্ছে পেডাস, খালি তোমরা কি লিখবে, এই হুইচের জায়গায় পেডাস লিখবে, তাহলে পেডাস ইজ অ্যাসোসিয়েটেড উইথ বেঙ্গল টেম্পলস, এটা 2 দাগে উত্তর হলো। 3 দাগে ডেসক্রাইব দ্য ল্যাংচা সুইট অফ শক্তিগড়, শক্তিগড়ে যে ল্যাংচা তার বিবরণ দাও, না সেগুলো খোল আকৃতির হয় এবং কালো রঙের হয়, উত্তরে লিখবে ইন শক্তিগড় দিস সুইট রিজেম্বলস দ্য খোল আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড লুকস ব্ল্যাকার, তাহলে ইন থেকে ব্ল্যাকার অব্দি। আর 4 দাগে কোশ্চেন হচ্ছে হোয়াট ইউনিক ফিচার ডাজ দ্য পেডা ইন বেঙ্গলিজ টেম্পল হ্যাভ, বাংলার যে মন্দিরগুলোতে পেডা পাঠানো হয় তার কি অদ্ভুত বৈশিষ্ট্য রয়েছে, না বিভিন্ন মন্দিরে পাঠানো পেডাগুলো সবই কিন্তু বিভিন্ন মন্দিরে আলাদা আলাদা আকার ধারণ করে, সেক্ষেত্রে এই বাক্যটাই লিখবে, পেডাস ইন অল বেঙ্গলি টেম্পল টেস্ট ডিফারেন্ট, পেডাস থেকে ডিফারেন্ট অব্দি। আমরা গ্রামার পোর্শনে যাব। 4 দাগে কারেক্ট অল্টারনেটিভ, মাই ফ্রেন্ড সমীরন ইউজুয়ালি গোজ টু স্কুল অন সাইকেল, আমার বন্ধু সমীরন সাধারণত স্কুলে যায় সাইকেলে করে, বা টুডে হি হ্যাড টু গেট রেডি বিফোর 10 AM, কিন্তু আজকে তাকে সকাল 10টার আগে রেডি হতে হলো। হি ওয়াজ সাপোজড টু মিট এ পারসন অ্যাট দ্য স্কুল গেট বাই 10:30 AM, আসলে স্কুলের গেটের সামনে 10:30-এ কোন একজন বন্ধুর সঙ্গে বা লোকের সাথে তার দেখা করার কথা ছিল। 5 এ দাগে আর্টিকেল প্রিপোজিশন, মোস্ট পিপল থিঙ্ক দ্যাট আই এম অ্যান অ্যারোগেন্ট গার্ল, অ্যান অ্যারোগেন্ট গার্ল, বাট ইন রিয়ালিটি আই এম ভেরি গুড অ্যাট হার্ট, অধিকাংশ লোকেরা মনে করে যে আমি নাকি অভদ্র একজন মেয়ে, কিন্তু বাস্তবে আমি কিন্তু হৃদয় থেকে খুব ভালো। আর বি দাগে ডু এজ এ ডাইরেক্টেড, 3খানা গ্রামার দেওয়া আছে। 1 দাগে হিজ বিহেভিয়ার্স শকড মি, তার আচরণ আমাকে শক করলো, ভয়েস চেঞ্জ করা হবে আই ওয়াজ শকড অ্যাট হিজ বিহেভিয়ার, এখানে শকটের পর কিন্তু বাই বসবে না, অ্যাট বসবে। আর 2 দাগে আছে উই অল সেড মে হিজ সোল রেস্ট ইন পিস, নারেশন চেঞ্জ করলে হবে উই অল উইশড দ্যাট হিজ সোল মাইট রেস্ট ইন পিস। আর 3 দাগে মিস্টার দাস ওয়াজ দ্য ফার্স্ট পার্সন হু রেজড দ্য অবজেকশন, এটা সিম্পল করতে হবে, কিছু পাল্টাবো না, খালি হু রেজ এই দুটো শব্দ চেঞ্জ করে দেবো, এই দুটো শব্দ পাল্টে লিখবো টু রেজ, RAISE রেজ, বাকি পুরো বাক্যটা একই থাকবে। তোমরা এভাবে পরীক্ষা লিখবে না, ফুল সেন্টেন্সে লিখবে, আমি পুরো উত্তর একবার বলে দিচ্ছি। ফুল অ্যান্সারটা হবে, খাতায় নোট ডাউন করে নাও, পুরো উত্তরটা হবে মিস্টার দাস ওয়াজ দ্য ফার্স্ট পার্সন টু রেজ দ্য অবজেকশন। ফ্রেজাল ভার্ব আছে এস্টাবলিশড, উত্তর হবে সেট আপ। লুক লাইক একই রকম দেখতে হওয়া, উত্তর হবে টেক আফটার, এস যোগ করবে না, শুধু লিখবে টেক আফটার। আর রিমেম্বার হবে কল আপ। এবার 6 দাগে ভোকাবুলারি, আনসিন থেকে 4খানা শব্দ খুঁজতে হবে। 1 দাগে হ্যাজ এ সিমিলার অ্যাপিয়ারেন্স, একই রকম দেখতে হওয়া, তাকে আমরা বলবো রিজেম্বলস। আর ডিপলি ওভেন, একদম গভীরভাবে অর্থযুক্ত বা অর্থপূর্ণ, আমরা অন্তর্নিহিত বলবো, মানে ইনগ্রেন্ড, INGRAINED। আর এক্সাম্পল মানে উদাহরণ, উত্তর হবে ইনস্ট্যান্স, INSTANCE। আর তার সঙ্গে এ ডিজিজ অফ হাই ব্লাড সুগার লেভেল, এটাকে তো তোমরা সবাই চেনো, উত্তর হবে ডায়াবেটিস।
এই চারখানা শব্দ, প্রথমটা রিজেম্বলস, ইনগ্রেন্ড, ইনস্ট্যান্স এবং ডায়াবেটিস, এই চারখানা শব্দ তোমরা আনসিনে পেয়ে যাবে। আর সাথে থাকে রাইট এ প্যারাগ্রাফ অন ইম্প্যাক্টস অফ মোবাইল ফোন অন স্টুডেন্ট লাইফ। মোবাইল ফোন ছাত্র জীবনে কি প্রভাব বিস্তার করছে এটাকে একটা রচনা লিখতে বলেছে। কিছু হিন্টস দেওয়া আছে। পজিটিভ ইম্প্যাক্ট, ভালো দিকগুলো কি কি সেগুলো বলো। কনভেনিয়েন্স, কি কি সুবিধা আছে সেটা বলো। অ্যাক্সেস টু ইনফরমেশন, তথ্য জোগাড় করতে সুবিধা হয় সেটা বলো। ইজি কমিউনিকেশন, সহজে যোগাযোগ হয় সেটা বলো। নেগেটিভ ইফেক্টস, তবে কিছু ক্ষতিকারক খারাপ দিকটাও রয়েছে। ডিস্ট্রাকশন মানে বাচ্চাদের অন্যমনস্কতার সৃষ্টি হয়। মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ রিস্ক, তার সঙ্গে মানসিক এবং শারীরিক হেলথের ক্ষতি হয়। অ্যাক্সেস টু ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট, আবার মোবাইল ফোনের সাহায্যে বাচ্চারা যেগুলো কন্টেন্টে পৌঁছানোর কথা নয় তারা সেসব জায়গায় পৌঁছাচ্ছে। অ্যাডিকশন মানে আসক্তি গড়ে উঠছে। আর রং এডুকেশনাল রিসোর্সেস, আর তার সঙ্গে ভুল শিক্ষাগত উৎস রয়েছে। এইভাবে কাজে লাগে মোবাইল ফোনে খারাপ দিক ভালো দিক এটাকে নিয়ে একটা রচনা লিখতে হবে। আমরা টাইটেল দেব ইম্প্যাক্ট অফ মোবাইল ফোন অন স্টুডেন্ট লাইফ। এবার লেখা শুরু করবে। মোবাইল ফোন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান্ডারফুল ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যায় সবচেয়ে বিস্ময়কর আবিষ্কার হচ্ছে মোবাইল ফোন। নাও ইট ইজ ফাউন্ড ইন এভরি হ্যান্ড, এখন তো প্রত্যেকটা হাতে মোবাইল ফোন দেখতে পাওয়া যায়। ইভেন দ্য স্টুডেন্টস আর নাও ইউজিং মোবাইল ফোনস, এমনকি ছাত্রছাত্রীরাও এখন মোবাইল ফোন ব্যবহার করছে। বাট মোবাইল ফোন হ্যাজ বোথ গুড অ্যান্ড ব্যাড ইম্প্যাক্টস অন দ্য স্টুডেন্ট লাইফ, কিন্তু মোবাইল ফোনের ভালো দিক এবং খারাপ দিক দুটোই আছে ছাত্র জীবনের উপরে। দ্য স্টুডেন্টস অ্যাটেন্ড দ্য অনলাইন ক্লাসেস উইথ দ্য হেল্প অফ এ মোবাইল ফোন, ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাস অ্যাটেন্ড করে মোবাইল ফোনের সাহায্যে। দে ক্যান কমিউনিকেট উইথ ইচ আদার উইথ ইট, তারা মোবাইল ফোনের সাহায্যে একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে। দে ক্যান শেয়ার দেয়ার নোটস, সাজেশনস, কোশ্চেন্স, ইনফরমেশনস, ফটোজ অ্যান্ড মেনি আদার স্টাডি ম্যাটেরিয়ালস থ্রু হোয়াটসঅ্যাপ, তারা তাদের নোটপত্র, সাজেশন, প্রশ্নোত্তর, বিভিন্ন তথ্য এবং ফটো, তার সঙ্গে আরও অনেক স্টাডি ম্যাটেরিয়াল তারা কিন্তু হোয়াটসঅ্যাপের সাহায্যে শেয়ার করতে পারে। দে ক্যান কালেক্ট আননোন ইনফরমেশন ফ্রম গুগল, তারা অজানা অনেক তথ্য সংগ্রহ করতে পারে গুগলের কাছ থেকে। দে ক্যান ওয়াচ স্টাডি রিলেটেড ভিডিওজ অন ইউটিউব, ইউটিউবে তারা কিন্তু পড়াশোনা সম্পর্কিত ভিডিওগুলো দেখতে পারবে। দে ক্যান ইউজ মোবাইল ফোন অ্যাজ ক্যালকুলেশন, অ্যালার্ম ক্লক, ওয়াচ, ক্যামেরা অ্যান্ড ডিকশনারি, তারা মোবাইল ফোনটাকে ক্যালকুলেটর, অ্যালার্ম ঘড়ি, ক্যামেরা এবং ডিকশনারি এই সমস্ত কাজে ব্যবহার করতে পারে। এভরিথিং ইজ অল রাইট আপ টু দিস, এই পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে। এতক্ষণ আমাদের মনে হতে পারে মোবাইল ফোন অবশ্যই ভালো একটা জিনিস, বাট ইট হ্যাজ এ ডার্ক সাইড অলসো, কিন্তু এর একটা ভয়ঙ্কর বা খারাপ দিকও রয়েছে। দ্য স্টুডেন্টস আর অ্যাডিক্টেড টু ইটস এন্টারটেনমেন্ট সাইড, ছাত্রছাত্রীরা সহজে আকৃষ্ট হয়ে যায় তার ওই বিনোদনের দিকে। দে ওয়াচ রিলস, ফানি ভিডিওজ, মুভিজ ওভার দ্য মোবাইল ফোন ফর আওয়ার্স, তারা রিলস দেখে, ফানি ভিডিওজ দেখে, সিনেমা দেখে মোবাইল ফোনে ঘন্টার পর ঘন্টা ধরে। দে আর টেম্পটেড টু অনলাইন গেমস, তারা সহজে প্রলোভিত হয়ে পড়ে অনলাইন গেমসের প্রতি। দে ওয়াচ ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্টস, যেগুলো ছাত্রদের পক্ষে দেখা উচিত নয় এরকম কন্টেন্ট ও তারা মোবাইল ফোনের সাহায্যে দেখে নিচ্ছে বা পেয়ে যাচ্ছে। দেয়ার স্টাডি ইজ ব্যাডলি হ্যাম্পার্ড, এতে তাদের পড়াশোনা মারাত্মকভাবে ক্ষতি হচ্ছে। দে গো টু বেড লেট অ্যাট নাইট, তারা বেশি রাত করে ঘুমোতে যাচ্ছে। দেয়ার হেলথ অ্যান্ড আইসাইট আর অ্যাফেক্টেড, তাদের স্বাস্থ্য এবং তাদের চোখের দৃষ্টি ক্ষমতা সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেয়ার মোরালিটি ইজ ডিস্ট্রয়েড, তাদের নৈতিকতা ধ্বংস হচ্ছে। সো এভরি স্টুডেন্ট মাস্ট টেক দ্য পজিটিভ সাইডস অফ ইট, তাই প্রত্যেকটা ছাত্রের উচিত এই মোবাইল ফোনে ভালো দিকটাকে গ্রহণ করা। অ্যান্ড মাস্ট অ্যাভয়েড দ্য ডার্ক অ্যান্ড নেগেটিভ ইম্প্যাক্টস অফ এ মোবাইল ফোন, এবং মোবাইল ফোনে অন্ধকার এবং খারাপ যে নেতিবাচক দিকটা রয়েছে সেদিকটাকে এড়িয়ে চলা। আর্টের একটা কোশ্চেন স্টোরি লিখতে বলেছে, সঙ্গে টাইটেল দিতে হবে। একটা আর্ট কম্পিটিশন হলো, প্রথমজন চিত্রশিল্পী একগোছা ফুলের ছবি আঁকলো, মৌমাছি আকৃষ্ট হলো, তখন তৃতীয় জন, সেকেন্ড জন কি আঁকলো বলা নেই, তৃতীয় জন আঁকলো একটা পর্দা, আর যা বিচারক বোকা হলেন এবং তিনি পর্দাটাকে তুলতে গেলেন। দ্য থার্ড উইন্স, আর তৃতীয় পেন্টারকে, চিত্রশিল্পীকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হলো। সেক্ষেত্রে আমরা হেডিং এ বলবো 3 গ্রেট আর্টিস্ট, 3জন মহান চিত্রশিল্পী। ওয়ান্স আপন এ টাইম 3 গ্রেট আর্টিস্ট লিভড ইন এ টাউন, একদা একটা সময় 3জন মহান চিত্রশিল্পী একটা শহরে বাস করতেন। দে অল ওয়ার ওয়ান্ডারফুল পেন্টার্স, তারা ছিলেন সত্যি অসাধারণ চিত্রশিল্পী। দে পেন্টেড ইউনিক পিকচার্স, তারা অসাধারণ ছবি আঁকতেন। ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু সিলেক্ট দ্য বেস্ট অ্যামাং দেম, তাদের মধ্যে সবচেয়ে ভালো কে এটা বেছে নেওয়াটা রীতিমতো কঠিন ছিল। ওয়ান ডে এ টেস্ট ওয়াজ অ্যারেঞ্জড টু সিলেক্ট দ্য বেস্ট অ্যামাং দেম, একদিন একটা পরীক্ষার আয়োজন করা হলো তাদের মধ্যে সেরা চিত্রশিল্পীকে বেছে নেওয়ার জন্য। দ্য জাজেস কেম, বিচারকরা এলেন। দ্য পেন্টার্স ড্রিউ দেয়ার পিকচার্স ইন ডিফারেন্ট রুমস, আর চিত্রশিল্পীরা তাদের ছবিগুলো আঁকলেন আলাদা আলাদা রুমের মধ্যে বসে। দ্য জাজেস ওয়েন্ট টু দ্য ফার্স্ট পেন্টার,
আর জাজেসরা মানে বিচারকরা গেলেন প্রথম চিত্রশিল্পীর কাছে। হি ড্রিউ এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, সে একগোছা ফুলের ছবি এঁকেছিল। দ্য ফ্লাওয়ার্স ওয়ার লুকিং সো রিয়াল দ্যাট, আর ফুলগুলোকে দেখে এতটাই আসল মনে হচ্ছিল যে দ্য বিজ কেম অ্যান্ড স্যাট অন দেম, মৌমাছি এলো এবং সে ফুলগুলোর উপরে বসলো। দ্য জাজেস ওয়ার ইমপ্রেসড, বিচারকরা মুগ্ধ হয়ে গেলেন। দেন দে ভিজিটেড দ্য সেকেন্ড পেন্টার, তখন তারা দ্বিতীয় চিত্রশিল্পীর কাছে গেলেন। হি ড্রিউ দ্য পিকচার অফ সাম ফ্রুটস কেপ্ট অন এ ডিশ, সে এঁকেছিল কয়েকটা ফলের ছবি যেগুলো থালার উপর সাজিয়ে রাখা আছে। দ্য ফ্রুটস ওয়ার সো লাইভলি দ্যাট, আর এই ফলগুলো এতটাই প্রাণবন্ত, এতটাই জীবন্ত লাগছিল যে অ্যান অক্স কেম অ্যান্ড ট্রাই টু ইট দ্য ফ্রুটস, একটা ষাঁড় এলো এবং সেই ফুলগুলোকে বা ফলগুলোকে খাওয়ার চেষ্টা করতে লাগলো। দ্য জাজেস ওয়ার মোর ইমপ্রেসড, বিচারকরা আরো বেশি মুগ্ধ হলেন। দেন দ্য জাজেস ওয়েন্ট টু দ্য থার্ড পেন্টার, তখন বিচারকরা গেলেন তৃতীয় চিত্রশিল্পীর কাছে। হি ওয়াজ সিটিং অন এ চেয়ার, সে একটা চেয়ারের উপর বসেছিল। হি ওয়াজ আস্কড হোয়ার হিজ পেন্টিং ওয়াজ, ওই চিত্রশিল্পীকে জিজ্ঞেস করা হলো তোমার ছবি কোথায় বাবু? তাহলে হি পয়েন্টেড টু এ ওয়াল, সে একটা দেওয়ালকে দেখিয়ে দিল। দেয়ার ওয়াজ এ স্ক্রিন, দেওয়ালে একটা কার্টেন বা স্ক্রিন পর্দা একটা ছিল। দ্য জাজেস থট দ্যাট দ্য পেন্টিং ওয়াজ বিহাইন্ড দ্য স্ক্রিন, বিচারকরা ভাবলেন যে নিশ্চয়ই সেই চিত্রটা বা ছবিটা রয়েছে পর্দার পেছনে। দে ট্রাই টু লিভ দ্য স্ক্রিন, তারা সেই পর্দাটাকে তোলার চেষ্টা করলেন। বাট ইট ওয়াজ আটার সারপ্রাইজিং দ্যাট ইট ওয়াজ নট এ রিয়েল স্ক্রিন, কিন্তু অবাক হয়ে তারা দেখলেন যে এটা সত্যিকারের পর্দা ছিল না। রাদার ইট ওয়াজ দ্য পেন্টিং অফ এ স্ক্রিন, বরং এটা ছিল দেওয়ালে আঁকা পর্দার একটা ছবি। দ্য জাজেস ওয়ার বিফুল্ড, বিচারকরা বোকা হলেন। দে ইমিডিয়েটলি ডিক্লেয়ার দ্যাট দ্য থার্ড পেন্টার ওয়াজ দ্য উইনার, তিনি সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিলেন যে তৃতীয় যে চিত্রশিল্পী সেই হচ্ছে আসল বিজয়ী। আমরা মোরাল দেব, ট্যালেন্টস ক্যানট বি সাপ্রেসড, প্রতিভাকে কখনো জোর করে চাপিয়ে রাখা যায় না। মহাশ্বেতা দেবী নাম শুনেছ, বাঙালি লেখিকা, উনার সম্পর্কে একটা বায়োগ্রাফি লিখতে হবে। পয়েন্ট দিয়েছে 14 জানুয়ারি জন্ম, 1926 সাল, আর বাংলার প্রেসিডেন্সি ব্রিটিশ ইন্ডিয়া, সেখানকার ঢাকা, বর্তমান ঢাকা বাংলাদেশ, ওখানে তিনি জন্মগ্রহণ করেন। আলমা ম্যাটার বিশ্বভারতী, ক্যালকাটা ইউনিভার্সিটি, 2 জায়গায় পড়াশোনা করেছেন। তিনি পরিচিত মূলত তার সেই উপজাতিদের সঙ্গে তার যে সংগ্রাম বা লড়াই তার জন্য। আর উল্লেখযোগ্য তার কিছু লিটারেরি মানে লেখালেখি বইয়ের নাম হচ্ছে অরণ্যের অধিকার, 1084 মা, রুদালি, এগুলো হচ্ছে কয়েকটা বইয়ের নাম। নোটেবল অ্যাওয়ার্ড মানে উল্লেখযোগ্য পুরস্কার পেয়েছেন, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন, তারপর রমন ম্যাগসেসে এই অ্যাওয়ার্ড পেয়েছেন, জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছেন, এবং তিনি মারা গেছেন 2016 সালের 28 জুলাই। আমরা সংক্ষেপে লিখব মহাশ্বেতা দেবী সম্পর্কে বায়োগ্রাফি। আমরা উপরে লিখে দেব মহাশ্বেতা দেবী। মহাশ্বেতা দেবী ওয়াজ এ ফেমাস বেঙ্গলি রাইটার, ডিপ্লোম্যাট অ্যান্ড অ্যাক্টিভিস্ট, তিনি বিখ্যাত বাঙালি লেখিকা ছিলেন, ডিপ্লোম্যাট ছিলেন এবং অ্যাক্টিভিস্ট মানে কর্মী ছিলেন। শি ওয়াজ বর্ন ইন ঢাকা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ইন্ডিয়া, তিনি জন্মগ্রহণ করেছিলেন বেঙ্গল প্রেসিডেন্সি ব্রিটিশ ইন্ডিয়ার অধীনে ঢাকাতে, যেটা বর্তমান রয়েছে বাংলাদেশে ঢাকা। তিনি কবে জন্মেছিলেন? 1926 সালের 14 জানুয়ারি। শি ওয়াজ বর্ন ইন এ লার্জ ব্রাহ্মণ ফ্যামিলি, একটা বড় ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। অ্যান্ড শি ওয়াজ দ্য এল্ডেস্ট অফ 9 চিলড্রেন, এবং 9 জন সন্তানদের মধ্যে তিনি সবচেয়ে বড় ছিলেন। হার ফাদার মনীষ ঘটক ওয়াজ এ ফেমাস রাইটার, তার বাবা মনীষ ঘটক ছিলেন বিখ্যাত লেখক। হার আঙ্কেল ঋত্বিক ঘটক ওয়াজ এ ফেমাস ফিল্ম ডিরেক্টর, তার কাকু ঋত্বিক ঘটক তিনি ছিলেন বিখ্যাত চিত্র নির্দেশক। শি পাস্ট গ্রাজুয়েশন উইথ অনার্স ইন ইংলিশ ফ্রম বিশ্বভারতী ইউনিভার্সিটি অ্যাট শান্তিনিকেতন, তিনি শান্তিনিকেতনের বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে অনার্স পাস করেন। অ্যান্ড দেন পাস্ট MA ইন ইংলিশ ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি, তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে তিনি MA পাস করেন। বাট হার স্টাডিজ ওয়ার ইন্টারাপ্টেড বাই কমিউনাল রায়টস ইন 1946, কিন্তু 1946 সালে যে সাম্প্রদায়িক দাঙ্গা লেগেছিল তাতে তার পড়াশোনা ক্ষতিগ্রস্ত হয়েছিল। সি টট ইংলিশ অ্যাট বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ, বিজয়গড় জ্যোতিষরাজ কলেজে তিনি ইংরেজির অধ্যাপনা করেছেন বিফোর বিকামিং এ ফুল টাইম রাইটার, একটা পূর্ণ সময়ে লেখিকাতে রূপান্তরিত হওয়া আগে পর্যন্ত। সি ফট ফর দ্য রাইটস অব দ্য ট্রাইবাল পিপল, উপজাতি লোকেদের সঙ্গে তিনি সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, তাদের জন্য লড়েছেন। সি হ্যাড মেনি নোটেবল লিটারেরি ওয়ার্কস, বেশ কিছু সাহিত্যমূলক বা লেখালেখিমূলক তার কাজ রয়েছে। সি রোট ওভার 100 নোবেলস, তিনি 100টার চেয়ে বেশি উপন্যাস লিখেছেন। অ্যান্ড মোর দ্যান 20 শর্ট স্টোরিজ কালেকশন, 20টার চেয়ে বেশি ছোট গল্পের সংগ্রহ লিখেছেন ইন বেঙ্গলি, বাংলায়। সাম অফ হার বুকস, আর তার কয়েকটা বইয়ের নাম হলো অরণ্যের অধিকার, 1084 মা, রুদালি এটসেট্রা। এবং সি গট মেনি অ্যাওয়ার্ডস, তিনি অনেক পুরস্কার পেয়েছেন, লাইক সাহিত্য একাডেমি, রমন ম্যাগসেসে অ্যান্ড জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, এই সমস্ত পুরস্কার তিনি পেয়েছেন। সি ডায়েড অফ মাল্টিপল অর্গান ফেলিওর ইন কলকাতা অন 28 জুলাই 2016 অ্যাট দ্য এজ অফ 90,
2016 সালে 28 জুলাই 90 বছর বয়সে তিনি কিন্তু মারা যান কলকাতাতে তার শরীরের বিভিন্ন অঙ্গ ফেল করে যাওয়ার জন্য। এইভাবে 307 পেজে যে ইংরেজিটা ছিল তার আমরা সিন আনসিন গ্রামার এবং ভোকাবুলারি সবটাই আলোচনা করলাম। এর পরের মডেল পেজগুলো ভিডিও তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে। যারা নতুন আছে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে আপডেটস গুলো তাড়াতাড়ি পাওয়ার জন্য, আর বন্ধুদের সাথেও শেয়ার করো, তাদেরও পরীক্ষার জন্য তারা ভালো করে দিতে পারে।